আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন উইথ নাহিদের পক্ষ থেকে। আপনাদের সাথে রয়েছে আমি নাহিদ হোসেন। যারা আমার পূর্বের ক্লাসটি নাম্বার এবং পার্সন নিয়ে আলোচনাটি দেখছেন, তারা এই ক্লাসটি বোঝার জন্য খুবই উপযোগী হবে আমি মনে করি। উপযোগী হবে কেন বলতেছি, আমি আপনাদেরকে পূর্বের ক্লাসে আমরা আপনার পার্সন এবং নাম্বারের যে সম্পর্কটা সেটি এই ক্লাসে মানে পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পারবো। আসলে পার্সোনাল নাম্বারটি কেন প্রয়োজন হয় সেটি এখন আমরা বুঝবো। সো পার্সন এবং নাম্বার উপর আমরা গ্রামার যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। গ্রামার অনেকগুলো পার্ট আছে। সবগুলো পার্টে বোঝার জন্য যে জিনিসটা আমাকে জানতে হবে সেটি হচ্ছে টেন্স। টেন্স যদি আমি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে আমি গ্রামার অন্যান্য পার্ট যেগুলো রয়েছে, বিশেষ করে আপনার চেঞ্জিং সেন্টেন্স, নেরেশন, তারপর আপনার রাইট ফ্রম ভার্ব, তারপর যা যা আছে আর কি, ভয়েস চেঞ্জিং, এভরিথিং। গ্রামারের মানে আপনার 80% নির্ভর করে আপনার টেন্সের উপর। ঠিক আছে, গ্রামার নয়, স্পোকিং বলেন, রাইটিং বলেন, লিসেনিং বলেন, সবকিছু এখন আমি মনে করি টেন্সটার উপরেই নির্ভর করে। আর এই টেন্সটা বোঝার জন্য আমার যা জানার দরকার সেটি আমি পূর্ব ক্লাসে আপলোড করেছি। সেটা হচ্ছে নাম্বার এবং পার্সন। টেন্স নিয়ে আমি বিস্তারিত আজকে বেশি কিছু বলবো না। টেন্স নিয়ে এর পূর্বে আপনারা ইউটিউবে অনেক ক্লাস পাবেন, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আমি এত কথা না বলে সময় নষ্ট করব না। আমি শুরুতে বলেছি আমার ক্লাসগুলো 12 থেকে 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখবো, এর বাইরে নয়। সো আজকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের কাকে বলে সেটা একটু না বললে নয়। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বর্তমানে কোনো কাজ করা হয়, এটাই বোঝায়। যেমন বর্তমানে সাধারণ কিছু করা, তারপর আপনার চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, হ্যাঁ, অভ্যাসগত সত্য, অভ্যাসগত কাজ। যেমন আমি রেগুলার স্কুলে যাই, প্রতিদিন স্কুলে যাই, সেটা অভ্যাসগত সত্য। আমি প্রতিদিন পড়তে বসি, এটা অভ্যাসগত সত্য। তারপরে সূর্য পূর্ব থেকে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, এটাও সত্য। ঐতিহাসিক সত্য, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল, এটা ঐতিহাসিক সত্য, এটাও প্রেজেন্ট। আমি যেটুকুলো বাক্য বলেছি সেগুলো যদি আমি ইংলিশে বলতে যাই তাহলে আপনাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা প্রাথমিক আলোচনা এতটুকু করেছি। সো এখন আসেন স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝায় অনেকে বোঝেন না, তাহলে স্ট্রাকচার বলতে আমরা যা বুঝি তার একটা প্রাথমিক ধারণা আপনাদের সাথে এখন তুলে ধরবো। স্ট্রাকচার বলতে আমরা যা বুঝি, দেখেন, একটা বাড়ি নির্মাণ করতে গেলে বা কোনো একটা কাজ করতে গেলে পরিকল্পনা লাগে। কিভাবে করবো কাজটি, যদি আমি পরিকল্পনা করি কাজটি খুব সাজানো গোছানো হয়। যেমন একটা বাড়ি নির্মাণ করবো 10 তলা ফাউন্ডেশন দিয়ে, আমার 10 তলা হবে, কিরকম হবে তার একটা ড্রয়িং থাকে। ড্রয়িংটাই আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে বাড়িটা ধাপে ধাপে উঠাতে হবে। মাটির নিচে কতটুকু যেতে হবে, ভিত্তি কিরকম হবে, এটা একটা আপনার ড্রয়িং থাকে না, ড্রয়িং করে ইঞ্জিনিয়াররা, সেরকম অনুযায়ী আপনার ঘরটা সাজানো হয়। ঠিক তেমনই প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যটা কেমন হবে তারও একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা নিয়ে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। স্ট্রাকচারটা আমাদের স্ট্রাকচার আমাদের মানে বেশিরভাগ স্টুডেন্টের এটা মাথায় আছে। সাবজেক্ট প্লাস বি1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। এখানে দেখেন সাবজেক্ট বি1 প্লাস ইএস প্লাস অবজেক্ট, তিনটা অংশ পেয়েছি। এখানে দেখেন সাবজেক্ট বি1 প্লাস ইএস প্লাস অবজেক্ট। এখন আমার কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এস বা ইএস এর ব্যবহার। আপনি যদি এস বা ইএস এর সঠিক ব্যবহারটা জানেন, প্রেজেন্ট ইনডিফিনিট আপনার একদম ক্লিয়ার। যেমন আমি বলছি, একটা উদাহরণ দিই, আই রিড বুক। বুক, আমি একটি বই পড়ি। এখন দেখেন সাবজেক্ট প্লাস বি ওয়ান, বি ওয়ান ঠিক আছে, বি ওয়ান এটা সাবজেক্ট ঠিক আছে।
এখন কত হচ্ছে আ বুক একটি বই, অবজেক্টও ঠিক আছে। এখন কত হচ্ছে স্যার এস বাই ইএস আছে। এখন এস বাই ইএস এর ব্যবহারটা কিরকম হবে? আমরা গত ক্লাসে থার্ড পার্সন সিঙ্গুলার, প্লোরাল, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, প্লোরাল, তারপর আপনার সেকেন্ড পার্সন নিয়ে আলোচনা করছি। তো আমরা যে ওই ক্লাসটাতে তো শিখেছি থার্ড পার্সন সিঙ্গুলার কি কি। থার্ড পার্সন সিঙ্গুলার যখন থাকবে সাবজেক্টের স্থানে, তখন আমাদেরকে ভার্বের সাথে এস বা ই এর যুক্ত করতে হবে। যেমন হি রিড বলতে হবে না, রিডস বলতে হবে। হি রিডস আ বুক। ভার্বের সাথে এস বা ই এর যুক্ত হবে। এই যে ভার্বের সাথে এস বা ই এর যুক্ত দিতে হবে। স্যার আপনি, আপনার কথা অনুযায়ী থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে সেখানে ভার্বের সাথে এস বা ইএস হবে। বাকি ক্ষেত্রে আপনার কি হবে? বাকি ক্ষেত্রে আপনার ভার্বের বি ওয়ান হবে। ভার্বের বি ওয়ান গুলো আর বি টু গুলো কোথায় পাবো স্যার? প্রতিটা গ্রামার বইতে এখন কনজুগেশন নামে একটা অধ্যায় রয়েছে, বি ওয়ান, বি টু, বি থ্রি। এখান থেকে আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় কনজুগেশন ভার্বগুলো মুখস্থ করে নেব। এখন আমাদের যে ভার্বগুলো না জানলে নয়, গো, কাম, ইট, প্লে, স্লিপ, সুইম, তারপরে ওয়াক, সব ভার্বগুলোর তিনটা ফর্ম আছে: গো, ওয়েন, গন; ইট, অ্যাট, ইটেন; ওয়াক, ওয়াকড, ওয়ার্কড; কাম, কেম, কাম। এরকম কনজুগেশন ভার্বগুলো আপনি যত বেশি আয়ত্তে রাখবেন, তত বেশি আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন। কারণ আপনি টেন্স নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। টেন্স যখন বুঝবেন, তখন আপনাকে পাশাপাশি কনজুগেশন ভার্বগুলো নিজের দায়িত্বে, নিজের স্থান থেকে যত বেশি পারেন দৈনন্দিন জীবনে আমাদের যে কনজুগেশন ভার্বগুলো রয়েছে সেগুলো মুখস্থ করবো। এই কনজুগেশন ভার্ব আপনার ক্লাস 4, 5, 6, 7 থেকে 9, 10 ইন্টারমিডিয়েট যারা অনার্স করছে প্রতিটা বইতে, গ্রামার বইতে কনজুগেশন ভার্ব উল্লেখ করা আছে। স্যার আমি তো এতগুলো, এখানে তো শত শত রয়েছে, আমি তো এতগুলো মুখস্থ করবো? আপনাকে এগুলো মুখস্থ করতে বলতেছি না, আপনাকে জাস্ট মুখস্থ করতে হবে আপনার দৈনন্দিন জীবনে যে ভার্বগুলো প্রয়োজন সেগুলো আপাতত আপনি প্রাথমিকভাবে মুখস্থ করুন। যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনি ধীরে 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 আপনার গ্রামারের সঞ্চয় করবেন আরো কনজুগেশন বা। তাহলে এখানে আমার এই সেন্টেন্সটা শেষ নয়। আই রিড বুক বলছি না? এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ কি মানে স্যার? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করব। এখন বলছি আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে মনে রাখতে হবে আমাকে এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হবে। ইন্টারোগেটিভ আর নেগেটিভ করার সময় আমাকে কি আনতে হবে স্যার? এক্সট্রা অক্সিলারি ভার্ব আনতে হবে। কারণ এই অক্সিলারি ভার্ব ছাড়া আপনার ইন্টারোগেটিভ বাক্য হয় না। বাকি সবগুলো সেন্টেন্সে ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব আছে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে নাই, ফিউচার ইনডিফিনিটে আছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমাদের এই ভার্বগুলোতে আপনার কি আনতে হবে স্যার? অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে আমাদের ভার্ব দুইটা আনতে হবে, অক্সিলারি ভার্ব, ডু এবং ডাজ। এখন ডু আনবো কখন, ডাজ আনবো কখন, সেটা আলোচনা করতেছি। ডু আনবো আমরা তখনই যখন ভার্বটি থার্ড পার্সন সিঙ্গুলার নয়। তখন এখানে কি আই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নয়, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নয়। কারণ থার্ড পার্সন সিঙ্গুলার আমরা চিনি, তাই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নয়। তাহলে আমাকে আনতে হবে ডু। ডু আই রিড আ বুক। প্রশ্ন করছি না, তাই আমাকে ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। এখন আমি নেগেটিভ করব। এখন নেগেটিভ করতে হলে আমাকে মনে রাখতে হবে সাবজেক্ট শুরুতে দিতে হবে। সাবজেক্ট শুরুতে দিলে মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝে নট লাগাতে হবে। তাহলে আই ডু নট রিড আ বুক। জিনিসটা কি বুঝছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা কি বুঝছি? ডু কখন হচ্ছে স্যার? ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি? আই ডোন্ট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। বাস। এখন ডাস, শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাকে ডাস আনতে হবে। প্রথম কখন আনতে হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে আমি একটা বলছি, রাকিব স্কুলে যায়। রাকিব স্কুলে যায়। রাকিব
গোস টু স্কুল। গোস কেন হয়েছে তো বুঝছেন? গো থেকে গোস থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এখন আমাকে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ করতে হলে আপনাকে ডাস আনতে হবে শুরুতে। এই ডি ও ইএস ডাস। ইএস একবার চলে এসছে। আর বাকিটা লিখবো এখানে গো ভি ওয়ান হয়ে যাবে, তখন আর গোস হবে না। গোস হবে না কারণ ইএসটা ডাসের সাথে চলে আসছে। টু স্কুল। ইন্টারোগেটিভ মার্ক দিয়ে দিন। সেম আমাকে নেগেটিভ করতে হলে সেম কাজ করতে হবে। সেম কাজ মানে রাকিব ডাস নট দিতে হবে তখন। নেগেটিভ বোঝাতে পেরেছি। এভাবে যদি আমরা সেন্টেন্স মেকিং করতে পারি আমাদের দুটা তিনটা কাজ হবে। একটা হচ্ছে সেন্সিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আরটি হচ্ছে রাইট ফর্ম ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। তিনটা চারটা টেন্স আমরা টেন্সের মাধ্যমে কভার করতে পারতে। ন্যারেশনও এখানে খুব ইম্পর্টেন্ট একটা পরে আপনার টেন্সের ক্ষেত্রে। তাহলে ডু ডাস এবং ভার্বের ইএস ফর্মগুলো আমরা আজকে আশা করি এই ক্লাস থেকে ক্লিয়ার হয়ে গেছি। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। সো আমি শুরুতে বলছি আমার ক্লাসগুলো বেশি লম্বা করব না, প্রতিদিন অল্প শিখবো, ভালো মতো শিখবো। আমাদেরকে এই ক্লাস থেকে যেই মূল জিনিসটা শিখছি প্রেজেন্ট ইনডিফিনিটে ইএস এবং ডু ডাস এর ব্যবহারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যে জিনিসটা আমাদের জানা মুখস্থ করা প্রয়োজন, স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত কনজুগেশন মার্কগুলো মুখস্থ করতে হবে। কনজুগুলো ভার্বগুলো যত বেশি আমার মুখস্থ থাকবে তত বেশি আমি সেন্টেন্স মেকিং করতে পারবো। স্যার আজকের মতো এখানে আমি শেষ করছি। আপনাদেরকে নেক্সট ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিতরে যে জড়তা কাজ করছে সেটা আমি দূর করার চেষ্টা করব। আস্তে 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 আমরা গ্রামাটিক্যাল টপিকগুলো শেষ করব। তারপর আমরা জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নেব। এগুলো জব প্রিপারেশনের কাজ রাখবে ইনশাল্লাহ আমরা, কারণ বেসিক থেকে শুরু করছি। বেসিক আমাদের মজবুত হলে ইনশাল্লাহ আমরা অনেক দূর যাব। সবাইকে পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্নিং নাইটের সাথে থাকুন। এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। শুধু ইংলিশ নয়, বাংলা, গণিত সবকিছুর সাধারণ জ্ঞান একটা ভালো সাপোর্টিং পাবেন। চাকরির পরীক্ষা বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, যে কোনো পরীক্ষার জন্য আপনার একটি মজবুত প্রস্তুতি হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।